স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে সঙ্গে আছি আমি আকাশ এহসান। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় সাইফুর রহমানকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশিমের আদালতে অভিযোগপত্র হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃত 8 আসামির মধ্যে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও 2 জনের বিরুদ্ধে সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। সেই সঙ্গে প্রধান আসামি সাইফুরের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ওই রাতেই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় 6 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর 8 আসামিকে পর্যায়ক্রমে 5 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তারা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের মামলার অভিযোগপত্রের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সরাসরি যাচ্ছে সিলেটে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে এজার নামীয় 6 জন আসামির বিরুদ্ধে শাহপরান থানায় একটি মামলা রুজু হয়। মামলার নাম্বার হচ্ছে 21, তারিখ হচ্ছে 26/9/2020। ধারা ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 9(3) তৎসহ পেনাল কোডে 342, 323, 379, 385/34 ধারায় এই মামলাটি রুজু হয়েছিল। ঘটনার দিন রাতে শাহপরান থানা পুলিশ এমসি কলেজ ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে একটি পাইপ গান, 4টি রামদা, 2টি চাকু উদ্ধার সংক্রান্তে জনৈক সাইফুর রহমান এর বিরুদ্ধে শাহপরান থানায় আরেকটি মামলা নম্বর 22, তারিখ 26/9/2020 ধারা 1898 সালের অস্ত্র আইনের 19/19(a) রুজু হয়েছিল। উক্ত অস্ত্র উদ্ধার সংক্রান্তে মামলাটি তদন্ত শেষে আসামি সাইফুর রহমান এবং শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি এর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে সাক্ষ্য প্রমাণে তদন্ত শেষে শাহপরান থানার অভিযোগপত্র নম্বর 164, তারিখ 22/11/2020 ধারা 1878 সালের অস্ত্র আইনের 19/19(a) বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। এমসি কলেজ ছাত্রাবাসে এ গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি 6 জন ছিল। তদন্তকালে তাদের সাথে আরও 2 জন এর জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আলোচ্য গণধর্ষণ মামলায় 8 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উক্ত 8 জন আসামি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক তাদের দোষ স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তদন্তকালে ক্রাইম সিন হতে ফরেনসিক এভিডেন্স সহ সংশ্লিষ্ট সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সিআইডি ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত পরীক্ষান্তে আসামিদের ডিএনএ প্রোফাইল এবং এর সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন উক্ত গণধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামি সাইফুর রহমান, শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ওরফে রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, আইনউদ্দিন ওরফে আইনুল, মেজবাউল ইসলাম রাজনদের বিরুদ্ধে শাহপরান থানার অভিযোগপত্র নম্বর 189, তারিখ 2/12/2020 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 9(3)(7)/30 বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। একই ঘটনায় অত্র মামলার বাদীর নিকট চাঁদা দাবি এবং বাদীকে মারধর এবং তার স্ত্রীর নিকট থাকা স্বর্ণালংকার এবং টাকা ছিনিয়ে নেওয়ার অপরাধে সাক্ষ্য প্রমাণে তদন্ত শেষে উপরোক্ত 8 জন আসামির বিরুদ্ধে শাহপরান থানার অভিযোগপত্র নম্বর 190, তারিখ 2/12/2020 ধারা 342, 385, 323, 379/34 পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। এটাই মূলত ছিল আমাদের প্রেস ব্রিফিংয়ে আজকে বিষয়বস্তু। তারিখটা হচ্ছে 2 তারিখে আমরা আমাদের অভিযোগপত্রটা কমপ্লিট হয়েছে 2 তারিখে, আর 3 তারিখে দ্যাট মিনস আজকে সকালে এটা আমরা আদালতে জমা দিয়েছি। 8 জন আসামির মধ্যে কতজন সরাসরি ধর্ষণ? 8 জন আসামির মধ্যে 6 জন সরাসরি ধর্ষণের সাথে জড়িত।
আর এই 8 জনের মধ্যে তাহলে বাকি 2 জন কারা যারা সহযোগিতা করে? বাকি 2 জন যে সহযোগিতা করেছে, এক হচ্ছে আইনউদ্দিন ওরফে আইনুল, রবিউল হাসান এবং মাহফুজুর রহমান মাসুম। 3 জন 2 জন, 8 জনের মধ্যে 2 জন সহযোগিতার অপরাধে এসছে। 5 এবং 6 হ্যাঁ, এই এজার নামীয় 5 নম্বর এবং 6 নম্বর আসামি, এরা সহযোগিতার অপরাধে অপরাধী। আর এজারভুক্ত 1 থেকে 4 নম্বর এরা ধর্ষণের সাথে জড়িত, অ্যাজ ওয়েল অ্যাজ এজার বহির্ভূত বা তদন্তে প্রাপ্ত বাকি 2 জন আসামি এতে ধর্ষণের সাথে জড়িত। আপনারা কি দুটি মামলারই চার্জশিট আজকে জমা দিয়েছেন? হ্যাঁ, 2টি মামলা বলতে একটি মামলার 2টা চার্জশিট হয়েছে। একটা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন যে আইন, এই আইনের একটা চার্জশিট দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে পেনাল সেকশনের কিছু অপরাধ তারা করেছিল, যেমন তাদেরকে অবরোধ করা, তাদেরকে মারধর করা, তারপরে তাদের কাছে চাঁদা চাওয়া, তাদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া, এই অপরাধগুলো সব পেনাল সেকশনের ধারা হওয়ায় আমরা পেনাল সেকশনেও আরেকটি অভিযোগপত্র দাখিল করেছি। সেটা অলরেডি আমরা ইতোমধ্যেই অস্ত্র মামলাটি আদালতে চার্জশিট জমা দিয়েছি। সর্বমোট সব মিলিয়ে আমাদের 49 জন সাক্ষীর আমরা সাক্ষ্য গ্রহণ করেছি। এখানে এক্সপার্ট ওপিনিয়ন আছে, এমসি কলেজের শিক্ষকরা রয়েছে, প্রত্যক্ষদর্শী কিছু সাক্ষী রয়েছে, তারপরে ম্যাজিস্ট্রেট যিনারা 164 গ্রহণ করেছেন ওনাদেরকে আমরা সাক্ষী হিসাবে মেনেছি। সব মিলে 49 জন সাক্ষীকে আমরা এই মামলার ঘটনা প্রমাণে সাক্ষী হিসাবে বিবেচনা করেছি। একটা বিষয়, এই যারা অভিযুক্ত তারা কিন্তু একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত, যেটা একেবারে খুলেছে। তাদের আসলে তারা যেখানে দীর্ঘদিন ধরে চিলাগড়ে একটা বড় তারা গড়ে তুলেছে এবং নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে, এটা শুধু এই ঘটনা না, তাদের আসলে মদতদাতাকে অথবা এই চাষিদের এরকম কিছু উঠে এসে কিনা আসলে আমরা এরকম কিছু ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা যখন কোনো অপরাধে তদন্ত করি তখন আমরা মূলত ফ্যাক্ট ইন ইস্যু, অর্থাৎ মূল ঘটনা যেটা, সেটার বাইরে আমরা যেতে পারি না। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল, ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো, আমরা এই বলয়ের মধ্য থেকেই আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। আচ্ছা, তদন্তে যে 8 জনের মধ্যে কারা সরাসরি ধর্ষণে জড়িত এবং কারা সহযোগী, অবশ্যই 6 নম্বর তদন্তে সরাসরি যারা ইয়েতে এসছে, এজার নামিয়ে ছিল 6 জন। তার মধ্যে 1 নম্বর মোহাম্মদ সাইফুর রহমান, 2 হচ্ছে তারিকুল ইসলাম তারেক, 3 শাহ মোহাম্মদ মাহবুর রহমান রনি, অর্জুন লস্কর। অর্থাৎ এজার নামীয় এই 6 জনের মধ্যে এই 4 জনের বিরুদ্ধে ধর্ষণের অপরাধ প্রমাণিত হয়েছে। আর এজাহার বহির্ভূত কিন্তু আমাদের তদন্ত এসেছে যারা ধর্ষণ কার্যে নিয়োজিত ছিল, তার মধ্যে আইনউদ্দিন ওরফে আইনুল এবং মেজবাউল ইসলাম রাজন, এই 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। দর্শক, এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের মামলার অভিযোগপত্রের বিষয়ে সাংবাদিকদের সরাসরি ব্রিফিং করছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। গুলশান এভিনিউয়ে ফিরোজায় কেমন আছেন 74 বছর ঊর্ধ্ব বেগম খালেদা জিয়া? এমন প্রশ্ন দলীয় নেতাকর্মীর পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদেরও। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়া বিএনপি প্রধান এখন দৃশ্যমান রাজনীতিতে নেই। বক্তৃতা বিবৃতি দিতেও মানা সাবেক এই প্রধানমন্ত্রীর। সিনিয়র নেতারা জানান 9 মাস ধরে বাসায় নিঃসঙ্গ খালেদা জিয়ার হাঁটা চলায় সাহায্য নিতে হয়, প্রতিদিনই পরীক্ষা করতে হয় রক্তচাপ ও ডায়াবেটিসের। এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর উদ্যোগও আছে স্থগিত। মারুফুর রহমানের প্রতিবেদন। দুর্নীতি মামলায় কারাভোগ করতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি লাভের পর এখন দিন পার করছেন রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। কিন্তু কেমন আছেন তিনি? করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কাবস্থায় শুধু ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরাই তার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন। প্রয়োজনে দলের কাউকে ডেকে পাঠান বিএনপি প্রধান নিজেই। ডাক্তাররা যায় সেটা কি সুগার, তারপরে ওই যে প্রেশার, এগুলো মাপতে টাকতে পারে, এর বাইরে অন্য কিছু না। ওনার মূল যে সমস্যা আছে হাঁটুর ব্যথাটা, এইটার চিকিৎসাটা তো হচ্ছে না একেবারে। এটা
এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা তো হসপিটালে গিয়েই করতে হয়। যেমন যদি একটা এক্সরে করতে হয় বা একটা আলট্রাসোনোগ্রাম করতে হয়, তো এগুলো তো হসপিটালে যেতেই হয়। তো এই যাবৎকালে উনি হসপিটালে তো যান নাই। পারিবারিক ও দলের সিনিয়ররা বলছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। অস্টিও আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানা সব রোগী বিদ্যমান। এখনও চলাফেরায় অন্যের সাহায্য নিতে হয়। ব্যথা কমেনি শরীরের বিভিন্ন জয়েন্টে। বাসায় 2 জন নার্স স্থায়ীভাবে রাখা হয়েছে। তারা বাসায় থেকেই বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং ফিজিওথেরাপি দিচ্ছেন। এছাড়া তার মেরুদণ্ড, বাম হাত ও ঘাড়ের দিকে শক্ত হয়ে যায়। 2 হাঁটুও প্রতিস্থাপন করা। তিনি রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান। বাম চোখেও একটু সমস্যা রয়েছে তার। দলের নেতারা বলছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া দরকার। তবে এ বিষয়ে এখনো সম্মতি জানাননি খোদ খালেদা জিয়া আর সরকার দুপক্ষই। দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, কিন্তু দল জানে যে ওনার পরিবারের পক্ষ থেকে এটা চেষ্টা করা হচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজেই বাইরে যেতে চান কিনা সেটাও তো দলের গোচরে আগে আসতে হবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের একাংশ বলছেন, শর্ত সাপেক্ষে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশ যেতে চান না। উচ্চ আদালত থেকে জামিন নিয়েই বিএনপি প্রধান যেতে চান দেশের বাইরে। পার্বণ যায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অবশেষে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু হলো। সকালে উখিয়া থেকে রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে 10টি বাস। চট্টগ্রাম থেকে তাদের জাহাজে নেওয়া হবে ভাসানচরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আইবুল ইসলাম। আইব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। উখিয়া কলেজ মাঠ থেকে ইতিমধ্যে 10টি বাস রোহিঙ্গাদের বহন করে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো একের পর এক এভাবে যাওয়া শুরু করবে। আশা রাখছি তারা তাদের গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো ভাসানচরে যাওয়ার জন্য যারা আগ্রহী তারাই মূলত রওনা দিয়েছেন। তো ভাসানচরের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সব সুযোগ সুবিধা ওরা বুক করবে এবং পরবর্তীতে আমাদের মানে আরো রোহিঙ্গাদেরকে ভাসানচরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। এবং এই আপনার কাছে আরো জানতে চাচ্ছি, এই মুহূর্তে প্রায় কতজনকে স্থানান্তর করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে এই ব্যাপারে? কতজন স্থানান্তর করা হচ্ছে আসলে এই মুহূর্তে এই তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে এবং 10টি বাস রওনা দিয়েছেন। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ আকাশ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আইবুল, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন রোহিঙ্গা স্থানান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য। 2021-এর মধ্যেই করোনা মোকাবেলায় আরো পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ পাওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া টিকা ফাইজার। ব্রিটেনে টিকাটির অনুমোদনের বিষয়টি মার্কিনীদের মনেও আস্থা যোগাবে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহের মধ্যে ব্যাপক পরিসরে টিকা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে করোনার ভুয়া টিকা বাজারে ছাড়া নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট।
আগামী সপ্তাহেই ব্রিটেনে সর্বসাধারণের জন্য প্রয়োগ শুরু করছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের করোনা ভ্যাকসিন। বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর এবার ভবিষ্যতের নিরাপত্তার আশ্বাসও দিল প্রতিষ্ঠানটি। বুধবার ফাইজারের প্রধান কার্যনির্বাহী অ্যালবার্ট বোল্লা জানান, আগামী বছরের মধ্যেই করোনা মোকাবেলার জন্য আরও পর্যাপ্ত টিকার ডোজ নিয়ে প্রস্তুত থাকবেন তারা। ব্রিটেনে ভ্যাকসিনটির 4টি ধাপে সরবরাহের প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্কাই নিউজ। বেলজিয়ামে উৎপাদিত ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচারিং, বাক্সগুলো হিমশীতল সংরক্ষণাগারে স্থানান্তর, সরবরাহের প্রস্তুতি এবং সবশেষে বিতরণ। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদনের প্রত্যাশা করছে ফাইজার। আর ব্রিটেনে অনুমোদনের ব্যাপারটি মার্কিনীদের মনে আরও আস্থা যোগাবে বলে প্রত্যাশা করছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। 15 ডিসেম্বর নিউ ইয়র্কে প্রথম চালানে 1,70,000 ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন গভর্নর এন্ড্রু কুয়োমো। এদিকে আগামী সপ্তাহেই রাশিয়ায় ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে মস্কো 1 লাখেরও বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। নিজ নাগরিকদের বিনামূল্যে করোনা টিকা বিতরণের জন্য বুধবার পার্লামেন্টে বিল পাশ করেছে জাপান। এরই মধ্যে চীনের 5টি করোনা ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছেন চীনা ভাইস প্রিমিয়ার সান চুনলান। অন্যদিকে মুনাফা হাসিলের জন্য সংঘবদ্ধ অপরাধী চক্র করোনার ভুয়া টিকার বাজারে ছাড়তে পারে, এমনটাই সতর্কতা জারি করেছে ইন্টারপোল। 194টি সদস্য দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি। নিবির আমিন, নিউজ 24। পুরনো ইঞ্জিনের বিমান ও অল্প দিনের প্রশিক্ষণ, নিচ থেকে হচ্ছে পাকিস্তানিদের গুলি বর্ষণ। এর মাঝেই বীর উত্তম শামসুল আলম আক্রমণ করেন। 3 ডিসেম্বর রাতে 6 ঘন্টারও বেশি সময় তিনি আকাশে ছিলেন যুদ্ধ করতে। মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা শুনিয়েছেন নিউজ 24-কে। শুকর নামিরের প্রতিবেদন। যদি একটা গুলি চলে, উত্তাল মার্চ 1971। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। রাজপথে তখন আন্দোলনের উত্তাপ, স্লোগানের ঝড়। এরই মাঝে পাকিস্তানিরা গোপনে থেকে সৈন্য আর যুদ্ধ সরঞ্জাম আনতে থাকে ঢাকায়। শামসুল আলম তখন কাজ করেন পাকিস্তান বিমান বাহিনীতে। বঙ্গবন্ধুকে যুদ্ধ প্রস্তুতির এই গোপন খবর দেন। ইয়াহিয়া খান, ভুট্টো এন্ড অন্যান্য যত রাজনীতিবিদের কথা হচ্ছে কিভাবে পাওয়ার হ্যান্ড ওভার করবে। ব্যারিস্টার কেজেড আলমের মাধ্যমে আমি বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠাচ্ছি যে আপনি তো কথা বলছেন কিন্তু আমি তো ট্রুপস নিয়ে আসতেছি আমরা। সো ওরা কিন্তু ধোকা দিচ্ছে আপনাদের। জুন মাসে তিনি ঢাকায় পালিয়ে এসে আটক হন। মুক্তি পান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপর পালিয়ে যান ভারতে। সেখানে তখন মাত্র শুরু হয়েছে মুক্তিবাহিনীর বিমান উইংয়ের কাজ। সেখানে যোগ দেন শামসুল আলম। 28 সেপ্টেম্বর 1971 সালে বিমান বাহিনী গঠন করা হলো অফিসিয়ালি, এবং এটা ওপেন করলো এয়ার চিফ মার্শাল পিসি লাল, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ। ডিমাপুরে ওপেন হলো এবং আমরা যারা ছিলাম বৈমানিক সবাই এক্সপিরিয়েন্স পাইলট ছিলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো অটার এয়ারক্রাফটে। 3 ডিসেম্বর 1971 ভারতের কমলপুর থেকে তিনি ও আকরাম আহমেদ অটার বিমান নিয়ে যাত্রা শুরু করেন চট্টগ্রামের দিকে। মধ্যরাতে আক্রমণ করেন চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। আজকে যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায় সাপ্লাই, তাহলে ট্যাঙ্কও চলবে না, গাড়িও চলবে না, প্লেনও চলবে না। এইটা যদি ধ্বংস করা যায়, মেইন কাজ উইল বি ডান। রকেট দিয়ে তেলের ডিপোতে নির্ভুল নিশানায় আঘাত হানেন। এদিকে পাকিস্তানিরা নিচ থেকে শুরু করেছে গুলিবর্ষণ। জীবনের ঝুঁকি নিয়ে শামসুল আলমের বাহিনী আক্রমণ করেন আবারও। শুধু ইঞ্জিন ছাড়া আর একটা পুরনো প্রথম মহাযুদ্ধের একটা কম্পাস ছাড়া আর কিচ্ছু ছিল না। তার মাধ্যমে টোটাল মিশন আমরা ফ্লাই করেছি অলমোস্ট 6.5 ঘন্টা। স্বপ্নের বাংলাদেশ পেয়েছেন। হতাশ না হয়ে তরুণ প্রজন্ম এই সোনার বাংলাকে করবে আরও গৌরবান্বিত। এটাই বীর উত্তম শামসুল আলমের প্রত্যাশা। শুকর নামির, নিউজ 24, ঢাকা। রাজধানীতে অবৈধভাবে সড়ক দখলের খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনি আমাদের জানাবেন সড়ক দখলের কি খবর আছে আপনার কাছে এবং বাস্তব কি দেখছেন সে চিত্র আমাদের তুলে ধরবেন। জি,
আমি রয়েছি তেজগাঁ এলাকায়। তেজগাঁও শিল্প অঞ্চল নামে পরিচিত, সুপরিচিত। সেই তেজগাঁ এলাকার যে প্রতিটি রাস্তা, সেই রাস্তার কোনো না কোনো রাস্তা এবং ফুটপাত কিন্তু দখলদারদের কবলে রয়েছে। এবং কিছু তথ্য আমি যদি বলি, যে আপনি জানেন যে রাজধানীতে যে বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষ তারা গ্রাম থেকে জীবন ও জীবিকার তাগিদে রাজধানীতে আসছে, আসলে তাদেরকে সেই সুযোগটা কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রভাবশালী, এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ তাদেরকে নিয়ে রাস্তায় তারা বিভিন্ন রকমের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছে। এবং আপনি দেখছেন যে তেজগাঁর যে এই এলাকাটি রয়েছে, সে তেজগাঁ এলাকার রাস্তার একটি অংশ পুরোপুরি রিক্সার গ্রেজ বানিয়ে রেখেছে। এবং এর আরেকটি অংশ যদি বলি, সেই আরেকটি অংশকে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি দিয়ে রাস্তাটি কিন্তু দখল করে ফেলেছে, ফুটপাথ সহ রাস্তার একটি বড় অংশ। এবং আমরা দেখি কিছুক্ষণ পর পরে কিন্তু এই রাস্তাটিতে যানজট তৈরি হয়, এবং যানজট তৈরি হয়ে কিন্তু এখানের যে সাধারণ মানুষ যারা রাস্তার এই ফুটপাথ ব্যবহার করতে পারছে না, অবশেষে তারা রাস্তা ধরে তারা হাঁটতে হচ্ছে, এবং অনেকেও কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং এই যে আপনাকে যেটি দেখাচ্ছিলাম যে রিক্সার যে গ্রেজটি, প্রায় 20 থেকে 25 বছর ধরে কিন্তু এই তেজগাঁর এরকম বেশ কয়েকটি বড় বড় রিক্সার গ্রেজ রয়েছে। আসলে এখানে যারা রিক্সার গ্রেজের মালিক রয়েছে, এক একজন প্রায় 30টা 40টা করে গাড়ির মালিক, তারা কিন্তু নিজস্ব তাদের কোনো গ্যারেজ নেই। কিন্তু এখানে যারা স্বল্প আয়ের মানুষ রয়েছে, যারা রিক্সা চালিয়ে তাদের জীবন ও জীবিকার সন্ধান করছে, সেই মানুষগুলো কিন্তু আসলে এদের যেই রিক্সাগুলো চালাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু বলছে যে আসলে আমরা যেখানে রিক্সার গ্যারেজ থাকবে সেখানে থেকে কিন্তু আমরা রিক্সাগুলো নিয়ে আমরা চালাবো। কিন্তু আসলে একজন মালিক কোথায় রিক্সা রাখছে, কোথা থেকে সে আমাদেরকে গাড়িগুলি দিচ্ছে, এই বিষয়টি নিয়ে কিন্তু তারাও কিন্তু আসলে নিজেদের দায়িত্ব নেই এমনটিও কিন্তু তারা দাবি করছে। এবং আরও একই সাথে কিন্তু যেটা বলছিলাম যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়িগুলো আপনি দেখছেন যে মূল সড়কের বেশিরভাগ অংশ দখল করে রয়েছে। এবং এর ফলে কিন্তু এখানে এই জায়গাটি রয়েছে, এই জায়গাটি কিন্তু অনেক ক্ষেত্রে তারা তাদের নিজস্ব গাড়ি রাখার গ্যারেজ হিসেবে কিন্তু তারা এখানে তারা দাবি করছে, এমনটাও কিন্তু এখানে অনেকেও কিন্তু তারা বলছে। তো এই তেজগাঁ এলাকার শুধু এই রাস্তাটি না, আশেপাশের বেশ কয়েকটি রাস্তায় কিন্তু এবং বিভিন্নভাবে কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু দখল করে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, বিপ্লব যুক্ত ছিলেন আমাদের সাথে রাজধানীর তেজগাঁও থেকে। করোনাকালে রাজস্ব খাতে স্থায়ী নিয়োগে বাদ পড়া স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা এই ধর্মঘট পালন করেন। ধর্মঘট পালনকালে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা বলেন, প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের করোনার সাথে সরাসরি যুক্ত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি রাজস্ব খাতে নিয়োগের ঘোষণা দেন। কিন্তু পরপর প্রথম ধাপে 145 জন এবং দ্বিতীয় ধাপে 57 জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়া হয়। তবে বাদ পড়ে যান সারা দেশে করোনা হাসপাতালের নমুনা সংগ্রহকারী ও RT-PCR ল্যাবে কর্মরত প্রায় 400 স্বেচ্ছাসেবী টেকনোলজিস্ট। দীর্ঘ 9টি মাস আমরা এই করোনাকালীন সময়ে এই করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছি, আমাদেরকে এখনো কেন নিয়োগের আওতায় আনা হয় নাই? প্রকৃত অনেক স্বেচ্ছাসেবক বাদ পড়েছে, তাদের যাতে স্থায়ী নিয়োগ হয়। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আমাদের এই দাবিটা না মেনে নেয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব আর কি। ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মেয়র পদে কতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ধামরাই কিন্তু একটি প্রথম শ্রেণীর পৌরসভায়, সেই পৌরসভার কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে এবং এই প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে আপনি দেখছেন যে এই যে পৌরসভার যে মেয়র পদে কিন্তু 3 জন মনোনয়নপত্র বাছাই হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির একজন স্বতন্ত্র রয়েছে। আমরা একটু সংক্ষিপ্ত আকারে একটু কথা বলতে চাই যে আওয়ামী লীগের একজন মনোনয়নপত্র এবং আওয়ামী লীগের পৌরসভার সভাপতি গোলাম কবিরের সঙ্গে এই মুহূর্তে আসলে আপনার কাজটা কি? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের বাছাই পর্ব শেষ হয়েছে। তার মধ্যে 5 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থীর মধ্যে 1 জন বাতিল হয়েছে, আর বাকি 3 জন নির্বাচন করার সুযোগ পেয়েছে।
আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি নৌকা প্রতীক নিয়ে। জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন দ্বিতীয়বারের মতন। আমি ধামরাইবাসীর প্রতি আহ্বান জানাবো যে 5 বছরে যে উন্নয়ন করেছি সেই উন্নয়নগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য, আরও অগ্রগতির সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আরেকবার নৌকা প্রতীকে ভোট দিন। যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু আসলে বলছে এবার কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু গোলাম কবির এবং বিএনপির পক্ষ থেকে নাজিমুদ্দিন মঞ্জুর কিন্তু এবার নির্বাচন করছে। এরই মধ্যে কিন্তু আপনার 43,000 ভোট ধামরাই, এর মধ্যে 22,000 নারী এবং 20,000 হচ্ছে পুরুষ। এই ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে ধামরাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা।